নমস্কার। অংশুমালী আয়োজিত সেতু সঞ্চারের আরেকটা এপিসোড আজকে। আজ আমার সঙ্গে আছেন, আমি এক্ষেত্রে সৌভাগ্যবান, আমার সঙ্গে আছেন অরুণ আই, বিশিষ্ট গদ্যকার এবং কৌরবের অন্যতম প্রতিষ্ঠাতা, কৌরব পত্রিকার, যে পত্রিকার সাথে আমারও যোগাযোগ খুব গভীরের। তো আজকে অরুণদা আমাদের সঙ্গে আছেন, আমরা অরুণদের সাথে কথা বলবো আধ ঘন্টা একটু বেশি সময়। তো অরুণদা, আপনাকে স্বাগত, সেতু সঞ্চারে স্বাগত। থ্যাংক ইউ। আমি যেটা করি অরুণদা, সেটা হচ্ছে যে সবাইকে বলি একটা সংক্ষিপ্ত পরিচিতি নিজের দিতে, কিন্তু তার আগে আমি সবাইকে জানিয়ে দিই যে অংশুমালীর সম্পাদক জোবায়েন সন্ধি ইমপ্রুভ করছেন ধীরে ধীরে, সময় লাগবে, এটাই বলার। এবার অরুণদা, আপনি একটা সেলফ ইন্ট্রোডাকশন আপনার দিন। আচ্ছা দেখো স্বপন ভাই, নিজের সম্বন্ধে নিজে কি বলবো, খুবই ইনফর্মাল কিছু বলি আর কি। সেটা মানে আমি আমি জামশেদপুরে জন্মেছি, আমার জন্মই জামশেদপুরে হয়েছিল এবং 20-22 বছর আমি জামশেদপুরে ছিলাম। তো তারপরে আমি কলকাতায় আসি, মানে সে অর্থে আমি জামশেদপুরের ছেলে, কলকাতার লোক। আমি তো আমাকে যদি আজ মানে কেউ জামশেদপুরের ছেলে বলে আমি খুব খুশি হই। আমি সত্যি আমি নেটিভ অফ জামশেদপুর, এটা আমার ইয়ে। আর তারপরে ওই জামশেদপুর থেকে আমার লেখার সব সূত্রপাত হয়। তারপর কলকাতায় আসি জীবিকার সন্ধানে, এবং নানা রকম করতে 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 আজকে মানে একজন কবি লিখেছেন যে ভাসতে ভাসতে সব ঠেকেছে বেনামি বন্দরে। তো এই সেই বেনামি বন্দর যেখানে আমি এখন আছি আর কি। তারপরে এই তোমাদের সঙ্গে আলাপ, তোমাদের প্রচুর শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আমাকে আজও প্রেরিত করে নতুন লেখার জন্য, নতুন ইয়ে করার জন্য। আমার মানে আমাকে ইয়ে করে আর কি। তো লিখি এই জন্য তোমাদের জন্য। যতদিন আছি তোমাদের এই সাহচর্য, ততদিন আর কি ইয়ে করবো। তো আমি মাকে জিজ্ঞাসা করতাম আমার জামশেদপুরের প্রতি এত টান কেন। মা বলতো তোর এখানে নারী পোতা আছে। আমার নাকি জামশেদপুরে যে বাড়িতে জন্মেছিলাম ওখানে আমার তো হোম ডেলিভারি হয়েছিল, তো আমার দিদিমার হাতে। তো ওখানেই নারী পোতা হয়েছে, তাই জামশেদপুরের প্রতি খুব টান। তো কেউ যদি আমাকে জামশেদপুরের ইয়ে বলে, আমি কলকাতার লোক নই, আমি জামশেদপুরে। তবে হ্যাঁ, কলকাতায় আমি লোক হইতে এসেছি, কলকাতায় বিয়ে করেছি, কলকাতায় আমার ছেলে মেয়ে হয়েছে এবং কলকাতায় একটা বাড়িও হয়েছে আমার। কলকাতা দিয়েছে অনেক, অনেক দিয়েছে, কিন্তু যে প্রেম, যে ভালোবাসা জামশেদপুর দিয়েছে, আমি খুব ভাগ্যবান যে আমি জামশেদপুরে জন্মেছি। বুঝেছো স্বপন, আমি খুব আমার মনে হয় এই ধরনের ফিলিংস তুমি মানে তোমার ওই রুল কেল্লা সঙ্গে তোমার এই ধরনের ফিলিংস। তুমি কি রুল কেল্লাতে জন্মেছিলে? তোমার জন্ম কোথায়? না, আমার জন্ম জামশেদপুরে, মামা বাড়ি তো আচ্ছা আচ্ছা। মামা বাড়িতে হ্যাঁ, জন্ম, তবে রাউরকেলায় বড় হওয়া সবই। হ্যাঁ, তারপরে তোমার কর্মজীবন রোল কেল্লা। কর্মজীবনের একটা বড় অংশ রাউরকেলায়, কর্মজীবনের একটা বড় অংশ রাউরকেলায়। আর আমার কলেজে আমি বলি যে আপনার ছোটবেলায় তো মানে আপনার বাবা বা স্টিল প্ল্যান্টেরই কর্মচারী ছিলেন, ওখানেই কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কোয়ার্টার্সে থাকতেন এবং ওখানে কোন স্কুলে পড়াশোনা শুরু হয়? হ্যাঁ, আমি আরডি ডাটা স্কুল, যেটা কলকাতা মানে জামশেদপুরের টাটার স্কুল। হ্যাঁ, আরডি ডাটা স্কুল থেকে আমি এইচএস পাস করেছি। আর তারপরে আমি কোঅপারেটিভ কলেজ থেকে মানে স্নাতক বিজ্ঞানে আমি ওইটা করেছি। তারপরে আবার সেই সময় জানো তো চাকরি বাকরি হতো না, তো আমার এক বন্ধু অধ্যাপক, দাদা স্থানীয়, তিনি আমাকে ওয়ার্কার্স কলেজে নিয়ে গিয়ে ওই একটু ইংরেজি ঠিংরেজি ওখানে থেকে একটু পড়াশোনা করেছি, এই পড়াশোনা। তারপরে কলকাতায় আসি, কলকাতায় এসে আমি চাকরি বাকরি খুঁজতে খুঁজতে প্রথম আমি ওই ভয়েস অফ আমেরিকার তোমার
এই শিক্ষানবিশ সাংবাদিকতা শিক্ষানবিশ হয়ে ঢুকেছিলাম। তো সেখানে কাজ শিখতে শিখতে ওই আমাদের ইন্দিরা গান্ধী, আমাদের সেই সময় প্রধানমন্ত্রী, তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেন এবং ওই আমেরিকার সমস্ত অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস এখানে বন্ধ করে দেন। তো ফলে আমার কাজটা করে হতে হতেও হয়নি আর কি। তারপরে আমি তো, আমার তো বসে থাকলে হবে না, আমি নানা কাজে কর্মে করতে করতে তারপরে যখন আবার আমাকে ডেকেছিল ওরা 4-5 বছর পর, তখন আমি অন্য জায়গায় আমার আর ওদিকে যেতে ইচ্ছে করে না। কিশোর ভারতীতে আমি লিখতাম এবং সেই এটা সময় আমি পরে আসছি, এটা আমি পরে হ্যাঁ, আসছি ওন্দা, আপনার লেখালেখির আচ্ছা, জীবন নিয়ে এবং হ্যাঁ, কৌরবের কথা নিয়ে। তার আগে আমি হ্যাঁ, আপনাকে অনুরোধ করব হ্যাঁ, একটু পাঠ করুন, আপনার গদ্য একটা পাঠ হোক। এবং অতিথি এসছেন সৌভিক দত্ত আর সব্যসাচী হাজরা, দুই তরুণ কবি। একজন আচ্ছা, তরুণতর কবি সব্যসাচী, আচ্ছা, দেব জীবনকেত নামে পরিচিত ফেসবুকে, হ্যাঁ, ওর তো আর পড়ছি সৌভিক আমরা। দত্ত। তো ওরা দুজনেই এসে শুভেচ্ছা জানিয়েছে। আপনি একটা পাঠ বাহ! করুন, পাঠ করার পরে আমি আবার অন্য প্রশ্নে যাব। আচ্ছা, ওই এই যে তোমার এই যে লকডাউন পিরিয়ডে আর কি কিছুই করার নেই, বসে আছি, কিছু করার নেই। এই ফেসবুক ঘাটাঘাটি করে সময় কাটে না। তো সেই সময় দেখলাম যে অনেকে দারুণ সব লেখা লিখছে ফেসবুকে। হ্যাঁ, কবিতা লিখছে, গদ্য লিখছে, কেউ আবৃত্তি করছে, যে যেরকম জানে। এবং আমিও মুগ্ধ হয়ে যাই, মানে তাদের গান শুনে বা তাদের লেখালেখি করে। তখন আমার মনে হয় আমিও একটু লিখি না কেন? তো এই সময় আমি পরপর প্রায় নিয়মিত আমি ওই 500, 600, 700 শব্দের ছোট ছোট লেখা লিখেছিলাম। মানে নিয়মিত আজও লিখছি আরকি। তো সেখান থেকে লাস্ট যে লেখাটা লিখেছি আমি ২ দিন আগে, আমি সেই লেখাটাই পড়ছি। অ্যা আচ্ছা স্বপন, আমি যে লেখাটা পড়ছি বিশেষ বনসাল এই লেখাটা। আর হ্যাঁ, এটা পড়ুন আমি না, পড়ুন। হ্যাঁ, ৩১শে আগস্ট লিখেছি। ৩১শে আগস্ট। হ্যাঁ, এটাই পড়েছি, এটাই পড়েছি, আপনি পড়ুন। আমি পড়ছি আরকি। এটা হচ্ছে ছোট্ট, আর এইজন্য আমি এটা বেছে নিলাম আরকি। তুমি আমাকে ২ টো লেখা পড়তে বলেছিলে, আমি ২ টো ছোট ছোট লেখা লিখেছি। তো হঠাৎ চাকরিটা ছেড়ে দিলাম। সবাই বলল হঠকারী সিদ্ধান্ত। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলাকে যদি হঠকারী বলে, তবে তাই। আমার আর ভালো লাগছিল না। ব্যাস। এর চেয়ে বড় কৈফিয়ত আর কি আছে? কি করব জানি না। কলেজ স্ট্রিটে গিয়ে চুটিয়ে আড্ডা দিই। মাসের ১ তারিখে সংসার খরচের টাকাটা ব্যাংক থেকে তুলে এনে বুলুর হাতে তুলে দিতাম। ৩ মাসের মাথায় বুলু ঠোঁটের কোলে ঈষৎ হাসি ঝুলিয়ে বলল, "এভাবে কদিন চলবে সোনা? বসে খেলে যে রাজার ধনও শেষ হয়ে যায়।" শেষ যে হয়ে যায় তাতে আমার তিল পরিমাণ সন্দেহ নেই। চুপ করে থাকি, মুখে অপ্রস্তুত হাসি। কদিন পরের কথা, ইউনিভার্সিটির উল্টো দিকের ফুটপাথ ধরে হাঁটছি। দেখি হরেন হেঁটে আসছে উল্টো দিক থেকে। হরেন আমার খুব অনুগত। ওকে বর্ধমানে গ্রাম থেকে তুলে এনে আমি চাকরি দিয়েছি। পরে সরকারি চাকরির পরীক্ষায় পাস করে এখন ফুড কর্পোরেশন। ওকে সবাই বলতো টিউশন বাজ। অফিসে এসে সই করে চেয়ারে ব্যাগ ঝুলিয়ে কেটে পড়তো। কেউ এসে খোঁজ করলে ওর সহকর্মীরা ওর চেয়ারের দিকে তাকিয়ে বলতো, ওই তো চেয়ারে ব্যাগ ঝুলছে। তার মানে আছে আশেপাশে। এইসব গুচ্ছ কথা আমাকে হরেন বলেছিল। তারপর সল্টলেকে বাড়িতে ছেলে চড়িয়ে বেড়াতো। ওকে টেনে নিয়ে গেলাম গোলদিঘিতে। একটা বেঞ্চে বসে আমার বর্তমান অবস্থার কথা বললাম। শুনে ওর মুখ কালো। বলল, কি করবেন ভাবছেন? বললাম, হ্যাঁ রে, টিউশন করলে কেমন হয়? হরেনের মুখে চওড়া হাসি ফুটল। বলল, অরুণদা, এই এতদিনে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
আপনাকে আমি চিনি তো, আপনি টিউশন করে শেষ করতে পারবেন না। যা মায়না পেতেন তার দ্বিগুণ রোজগার করবেন। সে তো হলো, কিন্তু টিউশনি পাই কোথায়, কি করে? কাল বেলা 11টার সময় উল্টোডাঙা ব্রিজের নিচে ক্যাপিটাল ইলেকট্রনিক্স এর সামনে এসে দাঁড়াবো। কালকেই? হ্যাঁ, কালই, আর দেরি করবেন না। কখন আবার আপনার মত বদলে যায়। আপনাকে চিনি তো কিছুটা। পরদিন হরেন নিয়ে গেল মিসেস বনশালের বাড়িতে। সল্টলেকে সেই ডিসি পালের ডিজাইনে তৈরি করা ঝকঝকে দোতলা বাড়ি। হরেন পরিচয় করিয়ে দিয়ে দিল মিসেস বনশালের সঙ্গে। ওনার ছেলে ক্লাস 5-এ পড়ে, তাকে পড়াতে হয়। ক্লাস 5 শুনে আমি কিছুটা দমে গেলাম। চাপা গলায় হরেনকে বললাম, ক্লাস 5? এত ছোট্ট বাচ্চা আমি সামলাতে পারবো? হরেন চাপা গলায় বলল, পারবেন পারবেন। উল্টো দিকে সোফায় বসেছিলেন মিসেস বনশাল। রাজর্ষি পিকচার্স এর উচ্চবিত্ত বাড়ির তরুণী গৃহবধূর মতো নজর কাড়া সুন্দরী। উদ্বিগ্ন গলায় বলল, স্যার পড়ায়েঙ্গে না? আমার হয়ে হরেন উত্তর দিল, পড়াবে পড়াবে। হরেন ওনার টেনে পড়া বড় ছেলের সায়েন্স কোর্সটা দেখে। ব্যাস, ঠিক হয়ে গেল কলকাতায় আমার প্রথম টিউশন। সপ্তাহে 2 দিন যেতে হবে। মায়না হরেন যা ঠিক করে দিল তা আমার আশা দিল। এর শিখিও প্রত্যাশা করি। পরদিন বেলা 2টোয় পড়াতে গেলাম। আমার ছাত্র, ধরুন নাম তার গুড্ডু, আমাকে দোতলায় নিয়ে গেল। গোল ঘোরানো সিঁড়ি একটানা। দেখি বাড়ির আপাদ মস্তক ওয়ালপেপারে মোড়া। উঠেই একটা হল ঘরের মতো। এক কোণে একটা হালকা টেবিল আর দুটো হালকা চেয়ার। বুঝলাম এখানেই আমাকে বসতে হবে। ওপাশে দেয়াল ধরে একটা তাকিয়া পাতা, সাদা চাদরে মোড়া। ক্লাস 5-এ কি পড়ানো হয় আজকাল জানি না। বছর 20 আগে আমার শহরে 9, 10, 11, 12 পড়াতাম। এতদিনে বোধহয় সব ভুলে গেছি। আমি ওর অঙ্ক, ইংরেজি আর সায়েন্স দেখবো। বই আনিয়ে চোখ বোলালাম। বুঝলাম সেই একই, থোর বড়ি খাড়া। নাড়াচাড়া করে বুঝলাম ছাত্রটি ফাঁকিবাজ। গতবারের রেজাল্ট দেখলাম সবই কান ঘেঁষে প্রায়। বুঝলাম ঝামেলা আছে, তবু দুর্গা দুর্গা করে ঝুলে পড়ল। বোধহয় দিন 2 পর মিসেস বনসাল এসে দেখা দিলেন। ছেলের পড়ার খোঁজ নিতে এসেছে। এনারই অপেক্ষা করছিলাম। সামনে একজন সুন্দরী নারী, তো চোখের উৎসব। নাইলনের একটা সবুজ শাড়ি পরেছে। গুড়বর্ণ দেহবল্লরী যেন এই সবুজের সমারোহের প্রতীক্ষায় ছিল। দুহাতে একগোছা করে রেশমি চুড়ি, সেও সবুজ। আমাদের বাঙালি চোখে রেশমি চুড়ি খটকা ধরা, কিন্তু মনে হলো দিব্যি লাগছে তো হাতে। নিচে তাকিয়ে বসে বললেন, স্যার আপনার ছাত্র কেমন পড়ছে? পড়ে কোথায়? কিছু জানে না। মুখ সামান্য ম্লান হলো, চোখে ছায়া। বললেন, বহুত বদমাস স্যার, একদম পড়তে বসতে চায় না। তারপর আমাকে খুঁড়তে শুরু করলো। অনুচিত কিছু দেখি না, মানুষটি কেমন, ছেলেকে পড়াতে এসেছে জানা দরকার। অবশ্য হরেনের কাছে আমার খোঁজ খবর না নিয়ে কি ঘরে ঢুকিয়েছেন? আমার বাড়ির খোঁজ নিলেন, বাড়িতে কে কে আছে, একটি মেয়ে আছে জেনে সে কোন ক্লাসে পড়ে জানতে চাইলো। আমার মেয়েও ক্লাস 5-এ, কোথায় থাকি, নিজের বাড়ি কিনা, কিভাবে যাতায়াত করি, এইসব। কিছুক্ষণ পর বাড়ির আয়ার হাতে চা এলো। পাশের সাইড প্লেটে মারোয়ারি ভুজিয়া। খেয়াল করলাম ভদ্রমহিলা সদালপি, একটা মিষ্টি ব্যক্তিত্ব আচরণে ঘিরে। আমাকে মাপছেন, বুঝতে পারি, কিন্তু ঢং এমন আন্তরিক যে বিরক্তি বোধ করতে পারি না। বোধহয় আধ ঘন্টা পর উঠলেন। যাওয়ার সময় বারবার অনুরোধ করলেন ছেলেকে যেন আন্তরিক হয়ে পড়ায়। নিয়মিত পড়াতে যাই। মিসেস বনশালকে কখনো কোনো সিঁড়ির বাঁকে বা ডাইনিং টেবিলে দেখি। চোখাচোখি হলে আলতো হাসেন, আমিও। সিঁড়ি দিয়ে উঠে যাই, নেমে যাই নীরবে। একটা ফোন এসছে, ধরে নি। হ্যালো, হ্যালো। ওই দিকে আমি যে ওই ওই আরেকটা, শুনুন, আপনার হোয়াটসঅ্যাপে আমি আরেকটা লিঙ্ক পাঠিয়েছি, ওখানে ক্লিক করে ঢুকুন। সিঁড়ি দিয়ে
উঠে যাই, নেমে যাই নীরবে। ধীরে ধীরে আমার পুরনো ম্যাজিক ফিরতে লাগলো। গুড্ডু আমার অনুরক্ত হয়ে পড়েছে। জ্যামিতির একটা জটিল কনস্ট্রাকশন টেক্সট বই থেকে সরে গিয়ে খুব সহজ করে আঁকাটা দেখিয়ে দিলাম। শুনলাম স্কুলে এই পদ্ধতিটার খুব প্রশংসা হয়েছে। ওই স্কুলের স্যার আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন, কোথা থেকে আসি, কখন আসি, এসব। গুড্ডু খুব গর্বিত ওর স্যারের পদ্ধতি ক্লাসে ফলো করছে। মাস্টারের পর হাফ ইয়ারলি পরীক্ষা হলো। প্রোগ্রেস রিপোর্ট মোটামুটি ভদ্রস্ত রূপে দেখা দিল। কিন্তু একটা অন্য উপদ্রব শুরু হলো। আমি পড়ানো শুরু করার ৮ ঘন্টার মধ্যে আমার ঘরে এসে হাজির হন মিসেস বনসল। হাতে এক থালা খাবার। খাবার মানে ছোট ছোট কচুরি, আর ছোট ছোট বাটিতে ৪-৫ রকমের তরকারি আর আচার। আরেকটি বাটিতে পায়েস। ওরা ক্ষীর বলে। দুধের মধ্যে চাল ভাসে। একে পায়েস বললে পায়েস মানহানির মামলা করতে পারে। বাটির সাইজ আমাদের চন্দন বেটে তোলার জন্য বাটির মতো। কিভাবে এগুলো ম্যানেজ করে কি জানি। এই খায় কেন, এদের এত পয়সা, কিছুটা যেন টের পেতে। নিত্য খাবার দেখে আমি আপত্তি করলে বলেন, খান স্যার খান, সারাদিন খাটছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে। বুঝি শরৎবাবু আজও মরেননি। পুরুষের বোন যে পেটে, তাই মিসেস বনসালও জেনে বুঝে বসে আছে। চমৎকার গল্প করতে পারে, হাসির আড়ালে প্রগাঢ় রহস্য। কোথা দিয়ে সময় কেটে যায় টের পাই না। আমিও অনেক কিছু জানতে পারি ওনার সম্বন্ধে। উনি জয়পুরের মেয়ে, হিন্দিতে এমএ করেছেন ওখান থেকে। এক দাদা জয়পুর শহরের মেয়র, আরেক দাদা আইএস অফিসার। বড় বড় বাজারে দুটো গদি, একটা আটা ময়দা সুজির হোলসেল শ্বশুর মশাই বসেন, আরেকটা কাচের বাসনের হোলসেল স্বামী বসেন। ভেতরে ভেতরে টের পাই ওনার জন্য আমিও যেন অপেক্ষা করি। কোনোদিন না এলে পরদিন এসে উপস্থিত হলে বলি, কাল কোথায় পালিয়েছিলেন? উনি চোখের কোলে হেসে বলেন, স্যার রোজ আসতে হবে? আমি অপ্রস্তুতের একশো। বলি, আপনি অভ্যাস খারাপ করে দিয়েছেন যে। বললেন, স্যার কাল কাকুর কাছে গেছিলাম, আমার বন্ধুর বাড়ি পূজা পাঠ ছিল। অনেকটা যেন কৈফিয়ত দেওয়ার মতো শোনাল। বুক কেঁপে ওঠে। আমাকে উনি কৈফিয়ত দেবেন কেন? আমি কথার পৃষ্ঠে কথা বলেছিলাম কাল কোথায় পালিয়েছিলেন। আমি বলি, এইভাবে রোজ উৎপাত করলে কিন্তু গুড্ডুর পড়াশোনার দফা রফা। পরে আমাকে বুঝবেন না। একদিন একটা স্ত্রী এনে হাজির করবে। আবেদন প্লাগটা জুড়ে দিতে হবে। স্ক্রু ড্রাইভার হাজির করেছে। বলি, কিভাবে করে আমি তো জানি না। উনি চোখের কোণে হিল্লোল তুলে বললেন, স্যার হাজবেন্ডরা তো পারে। মুখে এসেছিল বলি, সে আমি যার হাজবেন্ড তারটা পারি হয়তো, আপনারটা পারি না। কিন্তু সব রহস্যের কথা মুখে আনতে নেই, তাতে রেস কেটে যাওয়ার সমূহ সম্ভাবনা। সত্যিই পারি না। থ্রি পিন প্লাগ তো মোটেই পারি না। কোনটা নিউট্রাল কোনটা পাওয়ার চিনি না। আমি আমার মতো জুড়ে দিলাম। পরের দিন গিয়ে শুনিয়ে প্লাগ দিতে পুরো বাড়ির ফিউজ উড়ে গেছে। আমি মনে মনে খুশি। গৃহশিক্ষককে দিয়ে যেমন প্লাগ জোড়ান। গুড্ডু মায়ের সঙ্গে লেগে থাকে। উনি বলেন, যা বাইরে গিয়ে খেল। গুড্ডু বাইরে যেতে ওনার হাসি আর উচ্চকিত হয়। প্রায়শই আঁচল টেনে বুকে তুলতে হতো। একদিন স্বামীর সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছেন। যাওয়ার আগে এলেন। বিয়ে বাড়ির সাজ দেখাতে এলেন। হ্যাঁ, চোখ তুলে দেখার মতো, ঝলসে পড়তে যেন। আমি বললাম, ওয়াও, ইউ লুক গর্জিয়াস। সরল চোখ তুলে বললেন, স্যার গর্জিয়াস মানে কি? মনে মনে খুব খুশি। সাজ দেখাতে এসেছিলেন, যাকে দেখাতে এসেছিলেন সে খুশি, আনন্দ হওয়ারই কথা। বললাম, ফিরে আসুন, কাল বলবো। প্রচুর টিউশন জোগাড় করে দিয়েছেন আশপাশে। উনি ভদ্র মহিলা মহলের কিটি পার্টির অর্গানাইজার। প্রচুর মহিলার সঙ্গে আলাপ। অসুবিধা, দুপুরে মহিলারা বাড়িতে সব একা থাকে, পুরুষরা বাইরে। তাই আমাকে বাড়িতে ঢুকতে দিতে সংশয়। কিন্তু বিশেষ বনসাল আমার গ্যারেন্টার হয়ে দাঁড়ালো। অতএব সবার বাড়িতে আমার অবাধ প্রবেশ। সেই মহিলারাই আমাকে বলেছেন মিসেস বনসাল কিভাবে ওনাদের দরবারে আমার প্রশংসা করেছে। বছর ফেরার আগেই হরেনের কথা সত্যি হতে চলল। আমার আয় এখন হটকারি করে ছেড়ে দেওয়া চাকরির মায়নার মতো প্রায়। বুড়োর মুখে চিন্তা রেখে বলে, আর দেখি না আজকাল। একদিন খুব অভিমান করলেন। গুড্ডু খবর এনেছে কোন কোন বাড়িতে নাকি আমি বেশিক্ষণ পড়াই। মেয়েদের অভিমানের সামনে একমাত্র চাড়াল পুরুষ দাঁড়াতে পারে।
সেই কাজল লাঞ্ছিত স্ফুরিত চোখ, চোখের কোলে প্রাণপণে রাশ টেনে রাখা জাহ্নবী যমুনার উদ্যত ধারারাশি ভেঙে পড়লে জগৎ ভাসিয়ে নিয়ে যাবে। কবাটের আড়ালে আমার সামনে এগিয়ে আসে, কাছে পিঠে গুড্ডু নেই, আহত ফণিনীর মতো উদ্যত বুক ওঠানামা করতে থাকে। বোধহয় আমার শরীর ছুঁয়ে ফেলে করে। বুঝি আমার সর্বনাশ সমাস্যন। রুদ্ধ গলায় স্বরে ভাঙন ধরেছে, বললেন, হ্যাঁ এখন তো আমাদের ভুলে যাবেন, এখন আপনার খুব সুনাম, আপনাকে নিয়ে টানাটানি খুব, সব খবর আসে, ছাত্রীদের সুন্দরী মায়েরা থালা সাজিয়ে বসে থাকে আপনার জন্য। আমরা তো আপনার যোগ্য আদর করতে পারি না, গুড্ডুকে কেন বেশিক্ষণ পড়াবে। চোখে চোখ রেখেই প্রথম পরিষ্কার বাংলায় বললাম, অলকা, এখানে যদি একজনকেও পড়াই তবে তোমার ছেলেকে। তুমি আপত্তি থাকলে বলো, আমি সবার বাড়ি যাওয়া ছেড়ে দেবো। বুকে এসেই পড়েছিল প্রায়, এই এক চুলের ব্যবধানটুকু আমি হঠকারীর মতো ভেঙে দিলাম। কাঁধ ধরে টানতেই অলকা আমার বুকে এসে পড়লো। আমি ঠোঁট নামাতে আমার ঠোঁট কেউ আগ্রাসীর মতো দখল করলো। সেই প্রথম চুমি শেখালো অলকা বনশার। জীব যে মুখের ভেতর এমন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাতে পারে, সেই প্রথম জেনেছি। এই বাহ, আমরা একটা গল্প আচ্ছা, শুনলাম। আমার কথা, তো এই গল্প, হ্যাঁ কথা পরিষ্কার ছিল, কখনো কখনো একটু ইয়ে হয়, কিন্তু এমনি ওভারঅল পরিষ্কার ছিল। আমরা একটু পিছিয়ে যাব জামশেদপুরের সেই দিনগুলো, যখন অরুণদা, কমল চক্রবর্তী, সুভাষ ভট্টাচার্য, কমল চক্রবর্তী, বারিন ঘোষাল, এরা সব কৌরব পত্রিকা করার পরিকল্পনা করছেন। সেই কৌরব পত্রিকা কিভাবে শুরু হলো, কি কি তারা করতেন, কি ধরনের পাগলামি করতেন, এই সমস্ত গল্প যদি একটু অরুণদাকে বলবো শেয়ার করতে। ও পাগলামি আচ্ছা, শেষ তার নেই আগে মানে। অরুণদা কিছু অতিথি এসছে, তাদের স্বাগত জানিয়ে নি। বলো। আচ্ছা এক সেকেন্ড, কয়েকজন অতিথিকে স্বাগত জানিয়ে নি। বলো। আর্য ব্যানার্জি, মৌ মধুবন্তী, সুদীপ ঘোষাল, অর্চন চক্রবর্তী, আপনাদের চারজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আমরা অরুণদার সাথে কথা এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ অরুণদা, কৌরবের দিনগুলো বলুন, বুঝি, কিভাবে শুরু হলো, কৌরবের দিন পরিচয় হলো, মানে ও 5-10 মিনিটে বলুন। বলা, ওটা দিনের পর দিন বলতে হয়। তো যা হোক, যতটুকু বলি যে আহ, বারিন, সুভাষ, কমল, আমি, এরা সবাই আমার থেকে কিছু বড় আর কি, এবং এরা তখন সব পাস করে এসেছে। বারিন জলপাইগুড়ি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে, কমল বিষ্ণুপুর থেকে ডিপ্লোমা পাস করে এসছে, আর তো কোনো লোকাল কলেজ থেকে সুভাষের মানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে। আর আমি ওটা 68 আর কি, আমি তখন ফাইনাল ইয়ারে তৈরি। তো এর মধ্যে কমলের সঙ্গে আমার আগে একটু পরিচয় ছিল, কারণ কমল আর আমি একই পাড়ায় থাকি। তো এখন আমি যে পাড়ায় এসেছি সেটা ওই বাড়িনের পাশাপাশি, এবং কমলও পাশাপাশি থাকে। তো কমল আমাকে বললো যে এরকম আরো দুটি ছেলে লিখে আহ, আমরা একসঙ্গে সব মিট করবো, তো একদিন। তো এইভাবে আমরা ঠিকঠাক করে একদিন একটি বাড়িতে, বাড়িন, কমল, সুভাষ, আমরা বসি আর কি। এবং আমরা তখন, ওগুলো কবিতা ছিল না, আমরা তখন বুঝতাম না আধুনিক কবিতা কাকে, কিন্তু আমরা কবিতা লেখার একটা আগ্রহ ছিল, ভালো লাগতো, তো লিখেছিলাম। এবং তারপর বোধহয় পরপর কয়েকটা আমরা মিট করি ওই ইসেতে। এবং তারপরে সারা সপ্তাহ ওদের সঙ্গে আর দেখা হতো না, বারিন্দের সঙ্গে হতো না, সুভাষের সঙ্গে না, কমলের সঙ্গে না, আবার পরের রোববার দেখা হতো। তো তখন আমার ভেতরে একটা মানে প্রশ্ন জাগে যে কবিতা কিভাবে লিখতে হয়, কাকে কবিতা বলবো। আমরা তখন ওই অক্ষয় বড়ালদের মতো কবিতা লিখতাম। তো তখন আর খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের জামশেদপুরে এই স্বদেশ সেন, তিনি আমার গুরু আর কি। তো তিনি এই পরিচয় কবিতা লেখেন, তার কবিতা নিয়মিত কলকাতায় ছাপা হয়। আধুনিক কবিতা বলতে কি বোঝে স্বদেশটা জানেন। তো স্বদেশদার বাড়িতে গেলাম। তো স্বদেশদা তখন ওই পা ভেঙে পড়ে আছেন, তো আমি আর কমল গেছিলাম। তো এই আমাদের কবিতার জন্য আস্তে আস্তে মানে আমাদের অনুসন্ধিৎসা শুরু হয়। আহ, এবং আস্তে আস্তে দেখছি বারিন, কমল,
সুভাষ, আমরা কখন একটা চায়ের দোকানে আমরা একসঙ্গেই বসছি, সকাল বিকেল সন্ধ্যে। এই করতে করতে আমাদের ওই কমল নানা রকম হুজুগ করতো। তার মধ্যে ওই তরুণ কবি মহোৎসব বলে ও বা সুভা সুনীল আর শক্তিকে এনে দুদিনের একটা উৎসব করবে, হইচই হবে। তো এইভাবে সব হতে লাগলো। এই করতে হ্যাঁ, করতে এখানে বলি মানে একটু। আমাদের। হ্যাঁ, অরুণদা, মানে সুনীল বলো। শক্তিকে এনে তাদের দিয়ে গান গাইয়েছিলেন আপনারা, হ্যাঁ কবিতা পড়াননি, গান গেয়েছিলেন তারা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই, মানে আর তুমি আপনারা জানো দোকান এটা। দিতেন। হ্যাঁ, হ্যাঁ, দোকান ওটা দিতেন। হচ্ছে তারপর দোকান দিয়ে দিই। ওই আমাদের সব ঠিক হলো যে এবার কিছু হচ্ছে আর কি, মানে সুনীল শক্তি এরা বললো যে হ্যাঁ হচ্ছে, এগুলো মানে আধুনিক কবিতা হচ্ছে। তো তখন এদিক ওদিক লেখা পাঠাতে শুরু করেছি, ছাপা কিছু হয়, বেশিরভাগই ওর রিফিউজ হয়। তো যাই হোক, তো আমাদের নিজস্ব একটা মানে অ্যান্থোলজি, এই কথাটা আমি ওদের মুখ থেকে শুনেছিলাম, মানে একটি ছেলের কাছ থেকে, আমাদের হওয়া দরকার। তো টাকা কোথায় পাবো, আমাদের কাছে টাকা নেই। তখন আমরা সবাই ঠিক করলাম যে এই একটা ওই পুজোর সময় যে চার দোকান হয়, চা ঘুগনি এসব বিক্রি হয়, সেই দোকান করে আর কি তার লাভ্যাংশ থেকে আমাদের মানে বই করার টাকা দিল। তখন আমরা সবাই ওর মধ্যে তখন আমরা চারজনই আর কি, আমরা ঝাঁপিয়ে পড়লাম। তো সব নানা পাগলামি করেছি ওখানে। আমরা আবার কলকাতার মতো কেবিন করেছিলাম, ছোট ছোট পর্দা থাকা, যেখানে মানে দুজন করে বসতে পারবে। তো একটার নাম হচ্ছে তুমি আর আমি, আরেকটার নাম হচ্ছে চুপি চুপি, আরেকটার নাম হচ্ছে তোমার যা কি অসভ্য, এরকম সব নাম করেছিলাম। তার আবার অ্যাডভান্স বুকিং হতে শুরু করলো। এবং কমলের বাবা, যিনি ছিলেন মানে কবিতার ঘোর বিরোধী, তিনি প্রায় বলতেন যে কবি কইরা কি হয়। তো তার ছেলের এই দাড়ি রেখে কবিতা করা তিনি খুব ঘোর বিরোধী ছিলেন। তিনি ওই কাউন্টারে বসে তিনি ওই স্লিপ বিক্রি করছেন আর কি, বুকিং স্লিপ। তো এইসব হয়েছে আর কি। এবং আমরা আমাদের কবিতা দিয়ে ওখানে স্টল সাজিয়েছিলাম, কবিতার প্রচার করে। তারপর আরেকটা নিয়ম হলো যে 1 টাকা দিলে একটা কবিতা শোনা যাবে। তো যে কোনো একজন কবিকে আমাদের মধ্যে বিছে দিলে সে কবিতা তো মেয়েরা খুব আসতো এবং 10 টাকা দিয়ে বলতো 10টা কবিতা শুনবো। তো বাড়ি মেয়ে, সুভাষের, কমলের, কেউ কেউ আমার কবিতাও শুনতে চাইতো। তো এরকম হতো। তো ওখানে আমরা ওই মাংসের ঘুগনি করেছিলাম, যেটা সুভাষ রান্না করতো। বাড়ির ইঞ্জিনিয়ার, সে কাপ প্লেট ধুচ্ছে। আমি বিএসসি পড়ি, পাস করেছি। আমি টেবিল, মায়ের ছেঁড়া শাড়ি দিয়ে টেবিল বুঝছি। এইসব করে আমাদের 4টে দিন খুব ভালো, এবং কিছু অনেক টাকা হয়েছিল আমাদের, মানে ওই বইটা করার মতো। এবং সেই টাকা দিয়ে আমরা ওই কলকাতার ওই মনে আছে গল্প কবিতার দিদি ওই অধুনা প্রকাশনী, ওই কৃষ্ণগোপাল মল্লিক, তার কাছে আমি গেছিলাম বান্ধবীকে নিয়ে, এবং কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে ওখানে আমরা আমাদের প্রথম 4 ফরমার একটা বই হয়, সবুজ মলাটের কৌরব নাম দিয়ে। আহ, এটা হয় আর কি। এবং এর মধ্যে আমাদের একটা নামকরণের দরকার ছিল। তো কমল এটা প্রস্তাব করেছিল যে কৌরব নাম হোক। তো আমরা সবাই ওটা মেনে নিই। তো সেই কৌরব নাম চলতে থাকে। তার মধ্যে সুভাষ একটা চাকরি পেল। সুভাষ চাকরি পেয়ে ও বললো যে আমি না মানে ঘুষ পাই কিছু, কিন্তু ঘুষের টাকা আমি দেবো না। তো এই টাকাটা দিয়ে আমাদের কাগজ হবে। তো আমাদের একটা ত্রৈমাসিক কাগজ হলো। তো সুভাষ যেহেতু মানে ক্যাপ্টেন, যেহেতু ও টাকা দেয়, তো সুভাষের কথা আমরা সবাই মানলাম। সেটা কি, প্রতি সংখ্যায় একটা নতুন নতুন নাম। তো প্রথম সংখ্যাটা করেছিল মহিষ নাম দিয়ে। এবং কলকাতা জামশেদপুরে ওই 2-4 লাইনের বেশি টাইপ নেই বাংলা ছাপা। তখন আমরা কাছাকাছি শহর ওই পুরুলিয়া, তুমি চিনবে ওই জায়গার জিওগ্রাফি। পুরুলিয়ায় আমরা যেতাম, গিয়ে ওখানে একটা প্লেস ঠিক করে আমরা ওখান থেকে কখনো সুভাষ গেছে বাড়ি, কখনো আমি, কখনো কমল, আমরা প্রুফ দেখে আসতাম, তারপরে ডেলিভারি নিয়ে আসতাম। এইভাবে তারপরে বোধহয় আমরা যিশু আসছেন রাত 12টা, এরকম একটা হলো। তারপরে গুড বাই মিলি, তারপর প্রতিদিন ওর কাছে কৈফিয়ত, এরকম 4টে হয়েছিল। তারপরে ওইটা কৌরব নাম দিয়ে আমাদের হতে থাকে আর কি। এরকম। এইভাবে শুরু আর। এবং আমি ওই কবিতা সেরকম কোনোদিনই খুব একটা লিখতে পারতাম না। লিখেছি 2-একটা সেই সময়। আমার একটু গদ্যের দিকে ঝোঁক ছিল। তো ওই কৌরব পত্রিকার প্রথম দিকে ওই মহিষ বলো বা গুড বাই মিলি, এতে আমি গদ্যই লিখেছি, গল্প মানে কবিতাও লিখেছি, কিন্তু মূলত গদ্য। মানে ওখানে যে গদ্য থাকতো আমারই থাকতো।
বেশি মানে কৌরবের মধ্যে যারা, এছাড়া আমাদের সিনিয়র ছিলেন বীরেন সেনগুপ্ত, তিনি ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি সায়েন্টিস্ট ছিলেন, তিনি হ্যাঁ, গুরুত্ব দিচ্ছেন। সৌমিত্রর বাবা। সমুদ্র বাবা, হ্যাঁ, আপনাদের মানে বেশ কয়েকজন মেন্টর ছিলেন, যেমন হ্যাঁ সত্যেন্দ্রনাথ দে, শ্রদ্ধেয় হ্যাঁ সত্যেন্দ্রনাথ দে হ্যাঁ হ্যাঁ, আমাদের ছিলেন, শিবাংশুর বাবা, সৌমিত্রর বাবা, হ্যাঁ শিবাংশুর বাবা। হ্যাঁ। আহ, সত্যেন্দ্রার কাছে আমরা অনেক স্নেহ পেয়েছি, প্রশ্রয় পেয়েছি। আমরা ওনাকে মানে বলতে আজকে ভাবলে লজ্জা হয়, গায়ে কাটা দেয়। আমরা হয়তো কখনো সেই আমলে ছোটবেলার যে তোমার কি বলবো মানে যে অপরাধ, সেই অপরাধে কিছু কিছু হয়তো ওনাকে আমরা ইয়ে করেছিলাম। আজকে তার জন্য ভাবলে খুবই মানে দুঃখ হয়, লজ্জা হয়, তাকে বুক দেখা আর থাকলে আমরা হয়তো গিয়ে মানে আমিও তো গিয়ে পাথরে ক্ষমা চেয়ে আসতাম। তো এদিকে কবিতা সভা টভায় ওনারা যে বাংলা সাহিত্যের সভা করতেন, সেখানে আমরা ইচ্ছে করে মদ খেয়ে যেতাম, এই বাংলা মদ খেয়ে, এবং ওখানে বমি করতাম আর কি। সেসব মানে কেলেঙ্কারি হতো, বুঝছো তো? এগুলো না, ইচ্ছে করে উনি যেন তো, আমরা হ্যাঁ, কিন্তু উনি এত উদার ছিলেন, উদার হ্যাঁ মানুষ আমাদের ছিলেন। হ্যাঁ, হ্যাঁ কখনোই আমাদের ইয়ে করেননি, মানে রিজেক্ট করেনি। আর আমাদের আরেকজন ছিলেন আরেকজন পুরবিধি, পুরোপুরি পুরবিধি পুরোপুরি হ্যাঁ, পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরবিধি আমাদের পুরবিদিকে নিশ্চয়ই তুমি জানো। পুরবিদি এমন একজন নিয়ে, তাকে নিয়ে সুনীল উপন্যাস লিখেছে, তাকে হ্যাঁ, নীরেন চক্রবর্তী তার কবিতার বই উৎসর্গ করেছে এই পুরবিদিকে। বোধহয় আমাদের ওই গৌরকিশোর ঘোষ একটা বই তাকে উৎসর্গ করেছে। মানে উনি খুব ইয়ে ছিলেন, নাম ঠিক করা ছিল। উনি ইংলিশে অনার্স করেছিলেন ওই ইয়ে কলেজ থেকে, ওই কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে। বিবাহ সূত্রে উনি জামশেদপুরে আসেন, এবং আমাদের উনি একদম মানে যাকে বলে আগলে রাখতেন। তো খুবই, এবং কলকাতার কবিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া উনি বেশ অনেক অরুণদা, এরপরে বলো। আমরা আপনার কলকাতার জীবনে যাব, গল্পের জীবনে। তার আগে বেশ কিছু অতিথি এসেছেন, তাদের একটু স্বাগত জানাই। বলো। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, হ্যাঁ শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এসেছেন। খুব ভালো লাগছে দাদা ভাই, তোমার গল্প যেন ঠিক ছবির মতন সুন্দর। তোরসা ভৌমিক এসছেন, ভালো লাগছে। অর্চন চক্রবর্তী, খুব ভালো লাগছে। অধীর বিশ্বাস এসছেন। উনি বলছেন সেই ৭-এর দশক, লিটল ম্যাগাজিনে আমি, প্রেস, প্রচ্ছদে কমল সাহা, অরুণ আইন, হ্যাঁ পুণ্যশ্লোক দাশগুপ্ত, অপরাজিতা গোপ্পী, জীবন সরকার, স্মৃতির কবি। হ্যাঁ বেশ হ্যাঁ ভালো হাজি, ঝাপসা চোখে হ্যাঁ দেখার চেষ্টা করছি সদ্য যুবক দিন। হ্যাঁ। আহ, তো এদের সবাই যার নাম সব- বললে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সবাই। আজকে আমরা একটা মানে কি বলবো, এমন একজনের সাথে বসে আছি যার অফুরন্ত অভিজ্ঞতা, আহ, বা কিংবদন্তি বলা যায়, আম, তার জীবন, এবং নানা মানুষ, নানার সাথে সংযোগ, আহ, সেগুলো উন্মোচিত হচ্ছে। সময় কম, তবু আমি হ্যাঁ আমি চেষ্টা করছি তাকে দিয়ে বলাবার। আচ্ছা অরুণদা, আমি বলো। যারা এসছেন তাদের সবাইকে আমি স্বাগত জানালাম, সঙ্গে থাকুন। অরুণদা, আমি এরপরে জানতে চাইবো যে আপনি তো একসময় জামশেদপুর ছেড়ে কলকাতায় এলেন, এবং হ্যাঁ ধীরে হ্যাঁ ধীরে 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 আপনি গদ্য লেখায় জড়িয়ে পড়লেন। সেই কথা বলুন, সেটা শুনি একটু। আর সেটা খুব অদ্ভুত হলো তো, মানে আমি যে এত লিখি, মানে এত মানে কি, ওই যে লিটল ম্যাগাজিনে হই হই হচ্ছে আমরা সবাই। তো আমার লেখা বাড়িতে কেউ পড়ে না। আমি যে একটা লেখক, এই বাড়িতে এর কোনো স্বীকৃতি নেই। বাবাকে এক দিলে যে এটা পড়ো, আমার কোনো লেখা ভালুতম করে পড়তে দিয়েছি, বাবা বলে যে কি এসব আবল তাবল লিখিস, বলে বাবা বইটা ছেড়ে দিয়ে যায়। তো এরকম আমার একটা অভিমান ছিল যে আমি আমার লেখা বাড়িতে, আমি লেখক হিসাবে আমি প্রতিষ্ঠা বাড়িতে না পেলে বাইরে কি করে পাবো। তো একদিন দেখি আমার ভাই আসে বসে পড়ছে, আর আমি সোফায় বসে আমি খাটের উপরে উপুর হয়ে কিছু পড়ছিলাম। কানে আসছে আমার মা ওকে ডাকছে, রান্নাঘর থেকে খেতে ডাকছে সকালবেলা। তো ও বলছে যাচ্ছি যাচ্ছি। আর মা দেখি ৪ বার ডাকার পর ধাতিয়ে উঠলো, কি রে এতক্ষণ আসছিস না। তখন ও যে বইটা পড়ছিল চাপা দিয়ে চলে গেল রান্নাঘরে খাবার খেতে। ওকে আমি তুলে দেখলাম বইটা, দেখি কিশোর ভারতী। তখন আমার মাথায় এলো, আচ্ছা তাহলে এই কাব্যতে যদি আমি লিখতে পারি, তাহলে আমি লেখক হিসেবে বাড়িতে প্রতিষ্ঠা পাই, ভাইরা আমাকে লেখক বলে মানে। তো ওর ঠিকানা টুকটুকে নিলাম, এবং তখন আমি ভাবতে লাগলাম কি করা যায়। তা আমার ধারণা ছিল যে ভূতের গল্প খুব মানে জনপ্রিয় লেখকদের মধ্যে, পাঠকদের মধ্যে, কারণ আমি নিজে ভূতের গল্প পড়তাম, খুব ভালো লাগতো। তো আমি একটা ভূতের গল্প ফেদে আমি ওটা লিখে পাঠালাম।
এবং ওখানে লেখা আছে যে 6 মাসে আমরা কোনো জানাই না যে এটা মনোনীত হলো কি অমনোনীত হলো, কিন্তু 6 মাসের মধ্যে ছাপা না হলে জানবেন যে অমনোনীত। তো আমি প্রতি সপ্তাহে সাক্ষীর সেই ইউনাইটেড বুক স্টোর ছিল, তোমার বোধহয় মনে থাকবে, ও প্রতি সপ্তাহে যেতাম, মানে প্রতি মাসে কাগজ বেরোলে আমি দেখতাম আমার লেখা বেরিয়েছে কিনা। তো 7-8 মাস দেখে দেখলাম না আমার লেখা বেরোয়নি। তো বুঝলাম যে ও মনোনীত হয়েছে। তা আমি মনে মনে ওদের একটু গালাগালি করলাম যে এই গল্প তোরা অমনোনীত করিস দিস, এরকম গল্প আর হবে। তারপরে আমি চাকরির সন্ধানে আমি কলকাতায় চলে আসি। না না, সে তো অন্য প্রসঙ্গ, তুমি লেখার ব্যাপারে থাকতে বলছো। একদিন বাড়িতে এসে চিঠি পেলাম মায়ের, বললো তোর একটা গল্প কিশোর ভারতীতে বেরিয়েছে, হইচই পড়ে গেছে এখানে, তোর স্কুলের মাস্টার অমুক তমুক সব ছুটে ছুটে আসছে তোর কাছে। আমি তো বলি সব ও তো জামশেদপুরে এখন নেই, কলকাতায়। আমি এখানে গল্প মনে পড়লে আমি ওই যে আহ, কালো মোড়ক বলে একটা গল্প লিখেছিলাম, সেই প্রথম পাঠিয়েছিলাম, যেটা ছাপিনি 2 বছর পর ছাপি। এই কালো মোড়ক এত পপুলার হয়েছিল যে কিশোর ভারতী কাগজে ওইটা যখন ওরা একটা স্পেশাল সংকলন করে গল্পের, তাতে আমার এই গল্পটা সংকলিত হয়। এইটা রেডিও মির্চি থেকে নাটক হয়েছে, এবং বিভিন্ন সূত্রে শুনেছি বিভিন্ন কাগজে এই বইটা, মানে আমার পারমিশন না নিয়ে, আমাকে না জানিয়ে ওইটা রিপ্রিন্ট হয়েছে বারবার, এই কালো মোড়ক। তো তারপরে আমি ভূতের গল্প লিখেছি, তো ওদের কাছে গিয়ে যোগাযোগ করলাম, বললো হ্যাঁ যে আপনারা 2 বছর পর, বলে এই লেখাটা না আমাদের এখানে ভূতের গল্প আমরা ছাপি না, মানে নীতিগত ভাবে আমরা ভূতের গল্প ছাপি না। কিন্তু লেখাটা এত ভালো আমরা ফেলতেও পারছিলাম। ভাবলাম থাক, যদি কখনো আমাদের প্রয়োজনে এটা ছেপে দেবো। তো এইবার আর কি একটা এমন স্পেস ফাঁকা হয়েছিল, আহ, সেটাতে আপনার গল্পটা খুব ফিট করছে, তাই আমরা এটা ছেপে দিলাম। তো ওইটা নিলাম, আমাকে বললাম আমাকে একটা মানে কমপ্লিমেন্ট, বললাম আমরা তো আপনার কপি পাঠিয়েছি, আমি ওখানে ছেড়ে দিয়েছি, এখানে এখন আছে। তো যাও দেয় ওরা। তারপর আমি বলি আর কি লিখতে পারবো, আমি বলে হ্যাঁ দিলে মনোনীত হলে নিশ্চয়ই ছাপা হবে। তো আমি একটা গল্প নিয়ে গেলাম। তো গিয়ে বললাম যে 1 সপ্তাহের মধ্যে। তো কবে ছাপা হবে, কবে জানতে পারবো এটা আপনাদের মনোনীত হয়েছে কিনা? বলে 1 বছর পরে। তখন আমি যেটা বলেছিলাম, আমার খুব হেসেছিলেন সম্পাদক। আমি বলছিলাম যে মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেইটা ফল জানার জন্য 8-9 মাসের বেশি ওয়েট করতে হয় না, একটা গল্পের জন্য 1 বছর। তার পরের মাসে আমি আবার একটু জাস্ট আলাপ করার জন্য আবার গেছি, দেখি যে ওই যে ওদের ক্লার্ক ছিল সামনে, সে বলে আরে অরুণ দা আপনার গল্প তো ফাটিয়ে দিয়েছে। তাহলে কি গল্প? দেখি সেই নতুন স্যার গল্প। হ্যাঁ, আমি সম্পাদক বলে যে এই গল্পটা আপনি বললেন 1 বছর পরে ছাপ, মানে জানা যাবে ছাপবো কিনা, আপনি এই মাসেই চেপে দিয়েছেন। তো মিটমিট করে হাসছিল। তো আমি বললাম যে তাহলে লিখবো এখানে, বলে হ্যাঁ লিখুন না, আমি একটু বড় লেখা লিখতে চাই। বলে লিখুন। তাহলে পুজোয় কিশোর ভারতী পুজোর সংখ্যাটা খুব হিট হতো, তো আমার খুব লোভ ছিল ওখানে আমি লিখি। তো ওই উপন্যাস লিখেছিলাম বন্ধু অমল। তো বন্ধু অমল দিলাম, ওরা ঠিক পুজোর আগের সংখ্যায়, প্রাক শারদীয়ার সংখ্যায় ওটা চেপে দিল। ওইটা কিন্তু খুব পপুলার, খুব ওই ওই উপন্যাসটা হয়েছিল। আজও আমাকে বন্ধু অমলের লেখক বলে রেখেছে। তা আমি বললাম এটা পুজোর আগে ছেড়ে দিলেন, বললো একটু আপনি এত নতুন, আপনাকে প্রথমেই পুজো সংখ্যায় সুযোগ দিলাম না, পরের বার দেবো। তো ওইটা সঙ্গে সঙ্গে ওই আমার অক্টোবরে বেরোলো, পরের বছর বইমেলাতেই ওইটা অমিয় চক্রবর্তী অভ্যুদয় প্রকাশ মন্দির থেকে বই হয়ে গেল। এইভাবে কিশোর ভারতীতে পরপর লিখতে থাকি। বড়দের লেখাও আমি লিখতে আগ্রহী ছিলাম, কিন্তু সেভাবে কোথাও আমি মানে আগ্রহ কেউ দেখাইনি। আহ, তাই আর বড়দের লেখা লিখিনি, কিন্তু বড়দের লেখা মনে হয় আমি লিখতে পারতাম যদি বলতো। আর 2-4টে এদিক ওদিক লিখেছি, নবকল্প বা ইত্যাদি। তো এই আর কি। কিন্তু এই আমার এই লেখা। এই যে এই যে মানে কিশোর এবং ছোটদের যে হ্যাঁ, লেখা, কিশোরদের লেখা, এই লেখার লোক তো হ্যাঁ, বাংলায় কম। অরুণদা একটা বিশাল কাজ করেছেন, এবং আমি এখন বুঝতে পারি কিশোর ভারতী আমরা যখন পড়ি তখন খুব পপুলার, এবং কিশোর ভারতীর একটা বিজ্ঞান মনস্কতাও ছিল আমার মনে আছে। হ্যাঁ, 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 ওদের একটা জায়গা ছিল খুব। আর উম, তো কিশোরদের জন্য লেখা তাও ওই সময় ছিল, এখন জানি না কতটা কি লেখা হয়। আম, তো শোনো সেটা আমি একটা একটা বড় মজা কাজ, করেছিলাম। এবং আপনি একজন শোনো বিশিষ্ট ওই ওই হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বলুন অনেকে বলুন। দারুণ
ওই সময় দারুণ লিখছে অনেকে, যেমন ধরো ওই যারা ক্লাসিক রাইটার তাদের বাদ যাক, দিচ্ছে, ওই এই সময় যেমন আমাদের মতি নন্দী, শীর্ষেন্দু, সুনীল দারুণ লিখছে, মানে আমরা ওদের পরবর্তী কালের হুম, ওরা দারুণ হুম। সব লিখছে। তো আমার মনে পড়ে আমি না একবার যখন পুজোর সংখ্যা এবারও বললো যে অরুণদা লিখুন, তো আমি বললাম আমি কিশোরদের প্রেমের লেখা লিখি। বলে সে হয় নাকি কিশোরদের? আমি বললাম যে হ্যাঁ হয়, আপনি দেখুন আমি লিখি। তো আমি একটা উপন্যাস দিলাম এবং যাতে প্রেম ছিল এবং ওরা খুব আনন্দের সঙ্গে চেপেছিল, এবং ওইটা বোধহয় আমার সবচেয়ে পপুলার এখন অব্দি লেখা, এবং ওটা বেরোচ্ছে আমার ইয়েতে আছে ওইটা দ্বিতীয় মানে আমার যে খন্ড খন্ড করে বেরোচ্ছে দ্বিতীয় খন্ডে আছে। এবার এছাড়া আরেকজন পাবলিশারে যোগাযোগ করেছে যে ওই শুধু ওই বইটা তারা আলাদা করে ছাপতে চায়, তাহলে ওটা তো আমার ওই ইয়েতে আমার রচনা সংগ্রহে বের করছে, এটা আমি আলাদা করে কি করে দিই? তো বুঝি যে ওই বইটার খুব পপুলারিটি আছে, মানে ওই এই হলুদে সবুজে লেখাটা। আপনার রচনা এবং সামগ্রী যার বোধহয় রচনা রচনা সামগ্রী বের করছে এরা সৃষ্টিসুখ। রোহন সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ, এদের সঙ্গে সৃষ্টিসুখ বের আমাকে করছে। ঠিক দুটো, আছে অরুণদা, হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের সময় তো সংক্ষেপ, তো আমাদের ধীরে ধীরে গুটিয়ে হ্যাঁ আনতে হবে। মাহবুবা অনেক সময় হলো। চৌধুরী এসছেন, ঋদ্ধ হচ্ছি। মমতা দাস বলছেন আছি দাদা, ভালো লাগছে অনুষ্ঠান। মাহবুবা চৌধুরী বলছেন ঋদ্ধ হচ্ছে, আপনাদের দুজনকে স্বাগত। আমার এবারে যেটা বলবো সেটা, আমরা আরেকটা ছোট গল্প শুনবো আপনার, তারপরে অনুষ্ঠান আমরা শেষ করবো। আপনি আরেকটা গল্প পড়ুন। তুমি যেরকম আদেশ করবে সেভাবেই চলবো, আরেকটা তুমি গল্প, যেরকম চালাবে আমি সেরকম চলবো। আরেকটা গল্প পড়ুন। হ্যাঁ পড়ছি। এর ফাঁকে বলে নি, আগামী হ্যাঁ হ্যাঁ বুধবার, বলো। আপনি হুম, খুঁজে বার করুন। এর ফাঁকে বলে নি, আগামী হ্যাঁ বুধবার সেতু সঞ্চারে আমি একটু অন্যরকম বিষয়ে যাব। আলোচনার বিষয়বস্তু হবে ক্রিকেট, এবং আমার সঙ্গে আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু শরদিন্দু সেনগুপ্ত থাকবে। শরদিন্দুর সঙ্গে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। এই আচ্ছা বাহ। বিশ্ব ক্রিকেট, উপমহাদেশের ক্রিকেট, ভারতের, বাংলাদেশের, এসব নিয়ে আলোচনা করব। হুম, হ্যাঁ, হ্যাঁ এবার পড়ুন, আমার অরুণদা পড়ুন। হ্যাঁ পড়ছি। আচ্ছা এটা একটু বলি, ওই যে তুমি বঙ্কিমচন্দ্রের যে কমলাকান্ত বলে যে একটি চরিত্র আছে, কমলাকান্তের দপ্তর বলে লিখতে, তো আমি তাকে আমার আইডল আর কি। আর কমলাকান্তের সঙ্গে ওই আমাদের ওই প্রসন্ন গোয়ালিনী যে তাকে দুধের যোগান দিত, আর কমলাকান্ত ওই ইয়ে খেতেন, আফিংয়ের নেশা করতেন। তো সেইটা যদি আধুনিক কালে ওই লেখাটা, তো তাই এই লেখাটার নাম হচ্ছে ডিজিটাল প্রসন্ন গোয়ালিনী। প্রসন্ন গোয়ালিনী আমায় দুধের যোগান দেয়, দুধ, দই, মাখন, পনির, কখনো কখনো আইসক্রিম। মাস পয়লা উপস্থিত হয় বিল বুঝে নিতে। প্রসন্ন গোয়ালিনী ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে, বাবার দোকান সামাল দেয় সকালটা, বাবার অ্যাভেঞ্জার চড়ে বিল কালেকশনে বেরোয় দরকার মতো। ওর নাম মনে হয় সোমদত্তা, আমি বলি কৃষ্ণকলি। তা সে যতই কালো হোক, তার ছিল 5 ফুট 7 ইঞ্চির দেহ বল্লরী, আর রবি ঠাকুরের কুড়িয়ে পাওয়া কালো হরিণ চোখ। এটা কিন্তু কবিতা করছি না, সত্যি সত্যি কালো হরিণ চোখ। আমি কৃষ্ণকলি বলে ডাকলে সে ঠোঁট চেপে হেসে বলে, নাগর আমার। প্রসন্ন আমার কাছে এলো আর সন্ধেবেলা, তখন আমার মৌতাতের সময়। আমি সংকট মোচন ভগবানের আবরণ উন্মোচনে ব্যস্ত ছিলাম। আমি ভাবি মানুষটা একটা হনুমানের মুখোশ পরে থাকে, আর মানুষ দেখলে হুক ফুক করে লাফিয়ে ওঠে। আচ্ছা আপনারাই বলুন, যিনি কিনা সিদ্ধ যোগী, যার অনিমা লঘিমা দিয়ে অষ্টসিদ্ধি আছে, ইচ্ছে মতো পাহাড়ের আকার ধারণ করতে পারেন, আবার দরকার মতো মাছির দিয়ে লঘু আকার ধারণ করেন, যিনি বেদ বেদান্ত পারঙ্গম, লোক প্রসিদ্ধি হনুমান সর্বকালের শ্রেষ্ঠ পণ্ডিত, আবার যুদ্ধশাস্ত্র বিশারদ, স্বয়ং রামের ওয়ার ক্যাবিনেটের মেম্বার, ভগবানের বিপদ ত্রাতা, সংকট মোচন, স্বয়ং সনাতন পূর্ণব্রহ্ম রাম বিপদে পড়লে যাকে স্মরণ করছেন, সেই মানুষটা কিন্তু একটা হনুমান। বিশ্বাস হয়? হলে হোক আপনার, আমার মশাই মরতেও হয় না। অহং নাশ করতে তার পশুরূপ ধারণ, সাধনার এও এক ভারতীয় পন্থা।
সদ্য মালানা থেকে এক ছাত্র এনে দিয়েছে ব্ল্যাক ক্রিমস, টাটকা বিশুদ্ধ ভেষজ। সন্ধ্যেবেলার সিগারেটে একটা রিফার বানিয়ে সেটায় অগ্নিসংযোগ করতেই আমার তৃতীয় জ্ঞানচক্ষু উন্মোচিত হলো, এবং আমি ভগবানের প্রত্যক্ষ রূপ সেই জ্ঞানচক্ষুতে দেখতে পেয়ে সবে তাকে প্রণিপাত করতে গেছি, সেই দুর্লভ লগ্নে অ্যাভেঞ্জার হাঁকড়ে কৃষ্ণকলি এসে উপস্থিত। আমি পণ্ডিতি করে জীবিকা অর্জন করি। গত 2.5 মাসে লকডাউনের রাজাজ্ঞায় ছাত্রকুলের টিকিটই দেখা নেই, দক্ষিণা পড়েনি এক কারসাও, দুধের বিল মেটাই কি উপায়। সংসারে চিরকাল মহাজনকে দেখলে ঘাতকের যে হৃদকম্প উপস্থিত হয়, আমার তখন সেই দশা। কৃষ্ণকলি বারান্দায় উঠে কোমরে হাত দিয়ে এক অপরূপ লাবণ্য ভাসিয়ে সামনে দাঁড়ালো। তারপর আমার দিকে কয়েক পলক নির্নিমেষ তাকিয়ে গ্রীবার বঙ্কিম চিকুর হেনে বলল, দাদু, এই ভর সন্ধ্যায় ধুনকি জাগিয়ে বসে আছো? না, মানে কি হচ্ছে জানিস, তোর দিদুর বিরহ আজ বড্ড চাগার দিয়ে উঠেছিল রে। সেই ব্যথা ভুলতে এই এক ছিলিম চড়িয়েছে মাত্র। কৃষ্ণকলি আধার আলো করে হাসলো, তারপর বললো, জানি তো দিদুর বিরহে তুমি সন্ধ্যাবেলা ধুনি জাগিয়ে বসে আছো। জানি বলি তো কি করেছি শোনো। দোকানে নতুন কুলফির ডেলিভারি এলো এই মাত্র। তোমার জন্য মালাই কেশর কুলফির একটা বার না এনে পারলাম না। আমি নিশ্চিত একজন পুত্রের আশীর্বাদ। আমি আজ তার স্বরূপ ধ্যান করেছি, তার প্রসাদ পাবো না তাও কখনো হয়? আমি দুহাত তুলে কৃষ্ণকলিকে আশীর্বাদ করলাম, তোর শিবের মতো বর জুটুক। তা না, তারপর তোমার সাগরেদ হয়ে সন্ধ্যেবেলায় এখানে ধুনি জ্বালিয়ে বসুক। তোমার আশীর্বাদ আমার চাই না। আমার যেটুকু পড়াশোনা হয়েছে তা তোমার কৃপায়, এ আমার গুরু ঋণ শোধ। এটা মধ্যমগ্রামে ওই 9 জুন 2020। বেশ, আমরা কিছু কথা বললাম, কিছু জানলাম, দুটো গল্প শুনলাম, আরো অনেক কথা হ্যাঁ, বাকি ভালো থেকে গেল, লাগলো। যা হয়। অনেক, হ্যাঁ, আমার খুব একটা ভালো স্মৃতি লাগলো সঞ্চার হলো। তোমার সঙ্গে। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তোমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে আমার। অংশু অনেককেই অংশু পরিচয়। হ্যাঁ, অংশুমা হ্যাঁ, অংশুমালির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবার আপনি অংশুমালিকে কিছু বলতে পারেন, বলুন। আমি তোমাদের এই অনুষ্ঠানটা আমি খুবই চাই যে এটা আরো দিন দিন আরো এর মানে এ আরো ধনী হোক, এ আরো ছড়িয়ে পড়ুক। এবং আমার ধারণা মানুষের মধ্যে খুব এটা জনপ্রিয়, অনেকেই দেখে এবং আমাকে যে একজন বলেওছে। আহ, তো আমার খুব ভালো লাগে, এবং এরকম আমার মতো আরো যারা আছেন, যারা, তাদেরকে তুমি নিয়ে এসো। এটা একটা ভালো কাজ হচ্ছে, এটা খুবই ভালো কাজ হচ্ছে, তাদেরকে যে লাইভ লাইটে আবার আনছো, এটা খুব ভালো কাজ। এবং আমি তোমাকে এবং তোমার মাধ্যম দিয়ে যে সম্পাদক, যার সঙ্গে আমার পরিচয় নেই, তাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, আমি এবারে একটা শেষ প্রশ্ন আমি সবাইকে করি, আপনাকেও করব। ধরুন আপনাকে নির্বাসিত করা হলো, এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এটা মানে কোনো নয়। তো আপনাকে বলা হলো আপনি 3টে বই নিয়ে যেতে পারবেন, আপনি কোন 3টে বই নেবেন? এটা খুব পুরনো প্রশ্ন। তো আমি তো তোমার ওই গীতা নেব, গীতা নিয়ে যাব। আর মনে হয় আর কোনো বই লাগবে না আমার, শুধু গীতাই। তবে গীতারও ব্যাপার আছে, গীতা লোকে মানে বলে দেয়, আহ, গীতার এক একজনের ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না। মানে আমি কার গীতাটা নেব? আমি ওই তোমার স্বামী রঙ্গনাথানন্দজি যে ইউনিভার্সাল মেসেজ বলে যে গীতার ভাষ্য ওনার আছে, আমি সেই বইটা নিয়ে যাবো। এটা 3টে খণ্ড, তো এটাই আমার 3টে বই হলো। এটা যদি অ্যালাউ করে তা আমি নিয়ে যাবো। আপনাকে এই একটা মজার কথা বলে অনুষ্ঠানটা শেষ করবো আমি। এই গীতা প্রসঙ্গে মনে পড়লো যে আমি ওই একটা আমার ঠিক মেয়েটির নাম মনে পড়ছে না, সিঙ্গুরে রেপ করে পুড়িয়ে মারা হয়েছিল, হ্যাঁ, একটি মেয়ে ছিল, হ্যাঁ, তাপসী মালিক নামটা, বোধহয়। হ্যাঁ তাপসী মালিক। তাকে করার জন্য একজন বয়স্ক সিপিএম এরই কোন নেতা, তারও নাম আমার মনে পড়ছে না, তিনি শিবপুরের ইঞ্জিনিয়ার অকৃতদার, তাকে গ্রেপ্তার করা আচ্ছা, হয়েছিল। তারপর তাকে আচ্ছা, পুলিশ নিয়ে যায়, সিবিআই যা যা করে, নার্কোটিক্স করে, এ করে সে করে, তাকে বা জেলে রাখা হয় গ্রেপ্তার করে। তারপর তিনি মানে মুক্ত হয়ে আসেন, মানে নিরপরাধী তাকে ঘোষণা করা হয়। ওনাকে বেরিয়ে আসার পরে, উনি একজন কমিউনিস্ট, তো বেরিয়ে বললেন যে আপনি এই জেলে এই যে ছিলেন এতদিন ধরে, আপনার তো একটা অপরাধও করেননি এতদিনের। না না, আমি আমার সময় ভালোই কেটেছে, আমি একটা কাজ করেছি। বলে কি কাজ করেছেন?
বলে আমি গীতা ইংরেজিতে অনুবাদ করেছি। তো আহা আহা মধু মধু তুমি এন্ডিংটা মধু করে দিয়েছো মধু। এই গল্পটা আমার হঠাৎ মনে পড়লো যে যাই হোক, আপনি ভালো থাকুন দাদা, আমাদের সঙ্গে হ্যাঁ, থাকুন, আপনার সংকলন বেরোক। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই Thank যারা you. সঙ্গে থাকলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ।